আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায়, যেখানে আমরা সাম্প্রতিক সব বিষয় নিয়ে কথা বলি। আজকে অবশ্য কথা বলবো আমরা আমাদের ফোক সঙ্গীত বা লোকসঙ্গীত নিয়ে আমরা কথা বলবো, এবং এই সঙ্গীতের নানা দিক নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে থাকছেন সঙ্গীত শিল্পী কিরণ চন্দ্র রায়, থাকছেন সঙ্গীত শিল্পী শাহনাজ বেলি এবং সাংবাদিক আসিফুর রহমান সাগর। তিনজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা আপনাদের কথা শোনার অপেক্ষায় রয়েছি, আপনাদের বিশ্লেষণ শুনতে চাই। আমরা একটু প্রথমে যেতে চাই কিরণচন্দ্র রায়ের কাছে। কিরণদা, আপনি আসলে আমাদের একটু আপনার কাছে আসলে একটু বিশ্লেষণ শুনে শুরু করতে চাই আজকের আলোচনা। আমরা দেখি যে ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারিসারি, বাউল, মুর্শিদি, মারফতি, কবিগান, কীর্তন, এরকম অনেক ধারার গানে সমৃদ্ধ আমাদের বাংলা গান, যেটাকে আমরা আসলে আমাদের মাটি মানুষের গান হিসেবে জানি, আমাদের শেকড়ের গান হিসেবে জানি। কিন্তু সেই লোকসঙ্গীত কিন্তু এখন এই জমানায় আসলে পরিচিত হচ্ছে ফোক সঙ্গীত হিসেবে। আমরা আসলে এই বিবর্তনের একটা বড় অংশ জানি যে আপনি আসলে একদম কাছে থেকে সাক্ষী হয়েছেন, আপনি নিজেও গানের কি বলবো যে কিংবদন্তি হয়ে আছেন আমাদের কাছে। আসলে আপনি এই পরিবর্তন, এই বিবর্তনকে কিভাবে দেখেন, কিভাবে বিশ্লেষণ করেন? পরিবর্তনশীল পৃথিবী, বিবর্তন বাদেও বিশ্বাসী, সেটা হতেই পারে, কিন্তু তা বলে নিজের স্বকীয়তা কখনোই ধূলিসাৎ হতে পারে না। এটা কখনোই সমর্থনযোগ্য নয় বলেই আমি মনে করি। কারণ আজকে লোকসঙ্গীত নিজেরা গাওয়ার ছলে, বলবো আমি শব্দটি, অনেক রকম অনুষঙ্গ যুক্ত হচ্ছে। মিউজিক আধুনিক যুগের অনেক আধুনিকায়ন হচ্ছে, সেটুকু মেনে নেওয়া যায়। কিন্তু মূল যে সঙ্গীতটি, বাণী, সুর, সেটা থেকে বিচ্যুতি ঘটার কোনো অবকাশ নেই। তাহলে হলো কি, যিনি স্রষ্টা তার সৃষ্টিকে অস্বীকার করা হয়। লোকগান মানুষের মুখে মুখে ফেরে, কিন্তু তারও তো একজন স্রষ্টা আছে। আগে যেমন খাতা কলমে লেখা হতো না, মুখে মুখে রচনা করে তার শিষ্য প্রশিষ্য তাদের মাধ্যমে ওটা ছড়িয়ে যেত। যদি আমরা লালনকে উপমা ধরি, তাহলে একই ব্যাপার। আবার অন্য অন্য লোককবি যারা, তারাও একইভাবে তাদের গান প্রচার করেছেন এবং প্রসার ঘটেছে। কিন্তু এই প্রচার প্রসারের মধ্যে অনেক কিছুই যোগ হতে পারে, কিন্তু তা বলে তার মূল বাণী এবং মূল সুরটি, সেটা যদি আদল বদলে যায়, সেটা যদি নিজের মতো করে আমি ব্যবহার করতে থাকি, তাহলে ব্যাপারটি তার থাকলো না, সেটার অস্তিত্বটি বিলীন হয়ে এটা আমাদের মতো করে যাচ্ছে, তাই একটি ব্যাপার হয়ে গেল। তো এই ব্যাপারটা যাতে না ঘটে, এর জন্য আমি বরাবরই খুব সোচ্চার। তো এখনও সে কথাটাই বলতে চাই, এটা যেন না ঘটে, এবং এই কর্মটি করার কোনো প্রয়োজন নেই। কারণ সৃষ্টিশীল পৃথিবীতে নতুন করে তো সৃষ্টি করা যায়, তাহলে আরেকজনের সৃষ্টি ধ্বংস করার এটা তো কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সাম্প্রতিক অনেকগুলো বছর যদি আমরা দেখি যে লোকসঙ্গীতের যে একই শব্দ, যদিও একই অর্থ, যে ফোক এবং লোকসঙ্গীত আমরা একই অর্থ হিসেবে জানি, কিন্তু অনেক বেশি এটি ফোক নাম দিয়ে আসলে প্রচারিত হচ্ছে এবং বলা হচ্ছে, এবং আমরা দেখছি যে ফোক সঙ্গীত অনেকটা ফিউশন হয়ে কিন্তু আসলে নাগরিক শ্রোতাদের কাছে পৌঁছাচ্ছে এবং তারা সেভাবেই গ্রহণ করছে। আগে যেটি একদম মাটি বা শেকড়ের বা জীবনের একটা অনুষঙ্গ হিসেবে উঠে আসা বা তৈরি হওয়া, সৃষ্টি হওয়ার যে গান, সেটি ফিউশনে এবং যন্ত্রানুষঙ্গের কারণে একটা পলিশড বা চকচকে একটা চেহারা নিয়ে সেটি আসলে নাগরিক শ্রোতাদের কাছে পৌঁছাচ্ছে। এবং সাম্প্রতিক সময় আমরা দেখছি যে বাংলাদেশের মানুষ, তারা ফোক ফেস্টে অনেক বেশি ইন্টারেস্টেড, তারা রাত জেগে গান শুনছে এবং ভিড় লেগে যাচ্ছে, অনেকে এই ফেস্টে যাওয়ার জন্য হুড়োহুড়ি হচ্ছে। আমরা এরকম ব্যাপার স্যাপারও দেখছি। এটি আসলে কতখানি বাণিজ্যিকীকরণ, কতখানি আসলে বাংলাদেশের সংস্কৃতিকে আসলে একটু তুলে ধরার প্রয়াস, এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন, এরপরে অন্য প্রসঙ্গে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, সেটা হচ্ছে যে বাংলার মানুষ গান পাগল। এরা মায়ের মুখে গান শুনে বড় হয়, দাদির মুখে গান শুনে বড় হয়, দাদার মুখে গান শুনে বড় হয়, বাবার মুখে গান শুনে বড় হয়। প্রকৃতি আমাদের এই অনুষঙ্গগুলোর যোগান দেয়, এটা অবলীলায় জন্মসূত্রে আমরা পাই। কাজেই যেখানে গান হয় সেখানেই মানুষ ছুটে যায়, সেটা লোকসঙ্গীতের ফোক ফেস্টই হোক আর উচ্চাঙ্গ সঙ্গীতের ফেস্টিভ্যালই হোক।
ফেস্টিভ্যালটা বড় কথা না, গান শোনাটা হচ্ছে তার বড় কথা। আর যারা ফেস্টিভ্যাল করেন তারা সমাজের কাছে, সংস্কৃতির কাছে বা লোকজ ধারার সংস্কৃতিকে বয়ে আনার জন্য সাধারণ মানুষের কাছে কতটা দায়বদ্ধ, এই প্রশ্নটা তখনই থেকে যায় যখন দেখি যে এটা আমার মনে হয়, আমি জানি না, মনে হয় যে প্রতিশ্রুতির জায়গার থেকে বাণিজ্যের জায়গাটি বোধহয় বেশি শক্ত। তা না হলে আজকে যে ফেস্টগুলো হয় সেখানে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের শিল্পী, বাংলাদেশের মানুষ এরা কতটুকু তাদের সংস্কৃতিকে উপস্থাপন করতে পারছে। পাশাপাশি বহির্দেশ থেকে আমরা আমন্ত্রণ জানাবো অবশ্যই আমার নিজের সংস্কৃতিটার উচ্চতা কোন পর্যায়ে আছে সেটাকে নিরীক্ষণ করার জন্য। তো সেই সুযোগটা কি আদৌ মিলছে কি মিলছে না। কিন্তু দাদা আমরা তো এখন দেখি যে সবকিছুই আসলে এক ধরনের বাণিজ্যিকীকরণের মধ্য দিয়ে যাচ্ছে, আর যুগটাই আসলে বাণিজ্যিকীকরণের ফলে যে কোনো, সেটা আমাদের ক্রিকেট হোক কি অন্যান্য অনুষঙ্গ হোক কি গান হোক, সবই তো আসলে এক ধরনের বাণিজ্যিকীকরণ হচ্ছে। ফলে এটা তো আসলে হয়তো আমরা এড়াতে পারবো না, কিন্তু সেটাকে কিভাবে আমরা শুদ্ধতার মধ্যে রাখতে পারি, আপনি কি মনে করেন? বাণিজ্য যুক্ত হবে, বাণিজ্য যুক্ত না হলে শিল্পীরাও লাভবান হবে না। শিল্পীদেরও তো পেটে খেতে হবে, পেটে খেলে ফিটেস হয়, এটা লোককথা। তো ঠিক সেই কথাটাই সত্য। একজন শিল্পী শুধু গান গাবে, তার পেটে ভাত জুটবে না, তাহলে তার গলা দিয়ে গান বেরোবে না। সেটা থাকুক, এটা আমি সমর্থন করব, কিন্তু তা বলে আমার দায়বদ্ধতার জায়গা, আমার সংস্কৃতির আমি যাদেরকে ভাড়া করে আনছি বা যাদেরকে নিমন্ত্রণ করে আনছি বা যাদেরকে আমি আমার সংস্কৃতির পাশে তুলনা করতে এনেছি, কই সে তো অন্য সংস্কৃতির গান করছে না। এর থেকেও কি আমার বোধ জাগ্রত হয় না যে আমার সংস্কৃতিটি আমাকে বহন করা উচিত? আর আমার সংস্কৃতি তো দরিদ্র নয়, আমরা ভীষণ ভীষণ ধনী। আমি চীনে ফেস্টিভ্যালে আমি 88টি দেশের সাথে প্রতিযোগিতা করে আমি নিজে দ্বিতীয় স্থান দখল করে এসেছি। তার মানে 86টি দেশ আমার পেছনে পড়ে গেছে পৃথিবীর। তো তাহলে আমি দরিদ্র কোথায়? তাহলে আমি আমার নিজেকে কেন এমন করে উপস্থাপন করছি যে বাঙালি মানেই কি রিক্ত হস্তে বা সেই দারিদ্র গ্রাস করা একটি রূপ মাধুর্য নিয়ে আমাদেরকে উপস্থাপন করতে হবে? আমার দাদা আপনার কথা থেকে আমরা এটা বুঝলাম যে আসলে বাণিজ্য তো আসলে অস্বীকার করবার উপায় নেই, কিন্তু একই সঙ্গে শুদ্ধতা বা আমাদের নিজের স্বকীয়তাও আসলে যেন সমুন্নত থাকে, সেই ব্যাপারটা আসলে মাথায় রাখতে হবে। ফিরবো দাদা আপনার কাছে আরও একবার। আমরা একটু শাহনাজ বেলিয়াপা আপনার কাছে যেতে চাই। দাদা যে প্রসঙ্গে কথা বলছিলেন যে আমরা আমাদের লোকসঙ্গীতকে কিন্তু একটা বিবর্তনের ধারার মধ্য দিয়ে দেখছি, এবং আপনি অনেকদিন ধরেই আমাদের দেশে একজন জনপ্রিয় লোকগানের শিল্পী হিসেবে কিন্তু সবাই আপনাকে চেনে জানে, এবং আপনি খুব হৃদয় দিয়ে কাজ করে থাকেন। আসলে এই বিষয়গুলো নিয়ে যে কথাগুলো বলছিলাম যে কতখানি বাণিজ্যিকীকরণ আর কতখানি আসলে আমাদের সংস্কৃতির প্রকাশ, এই বিষয়ে আসলে আপনি কি ভাবছেন? শাহনাজ বেলিয়াপা আপনাকে বলছিলাম যে আপনার কাছেই প্রশ্নটা রাখছিলাম যে কতখানি আসলে বাণিজ্যিকীকরণ আর কতখানি আসলে সংস্কৃতির প্রকাশ, কতখানি কি বিবর্তনের মধ্যে দিয়ে আমাদের লোকসঙ্গীত যাচ্ছে, আপনার পর্যবেক্ষণটা শুনতে চাই। ধন্যবাদ এটিএন নিউজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং খুব সুন্দর একটি বিষয় আলোচনা করার জন্য। বাণিজ্যকরণ বলতে কি, আমি এটাকে সাপোর্ট করি, কারণ আমার লোকসঙ্গীতকে আমি বিশ্বের কাছে তুলে ধরতে পারছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। সেটা বিভিন্ন শিল্পীরা যখন আমাদের দেশে আসছে বা আমাদের দেশের শিল্পীরা যখন এখানে অংশগ্রহণ করছেন, তার মধ্যে আমাদের মধ্যেও একটা ভালো কিছু করার আগ্রহ আসছে তখন, যে আমরাও তাদের সাথে ভালো কিছু করব, ভালো আমাদের সংস্কৃতিটাকেও তারা দেখছে, তাদেরগুলিও আমরা দেখছি। তো এটা বাণিজ্যকরণ। এখন এই ফোককে যদি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ছড়ানো যায়, সে ছড়াইতে হলে আমাদের এরকম অনুষ্ঠান এবং এরকম প্রতিযোগিতার মাধ্যমে আমাদের লোকগানকে ছড়াতে হবে। এতে আমি মনে করি এটা খুব ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, দাদা একটা কথা বললেন, এটা আমি একমত। সেটা হলো যে বাণিজ্যকরণের সাথে সাথে আমাদের দেশের শিল্পীকে অবশ্যই প্রাধান্য দিলে আমরা খুশি হব। কারণ কি,
যে একটা জিনিস আমি ওখানে লক্ষ্য করেছি যে বিভিন্ন মানুষের মুখে আমি একদিন গিয়েছিলাম, ওখানে বিভিন্ন জনে আলাপ করছে যে আমাদের শিল্পীরা যখন গান গাচ্ছে তখন মনে হচ্ছে যে আমরা মাটির কিছু গন্ধ পাচ্ছি, বা ওখানে তারা শুনতেও পছন্দ করছে। যখন আমরা গাচ্ছি আমাদের গানগুলিকে তারা খুব মনোযোগ দিয়ে শুনছে, আর বিদেশি যে শিল্পীরা তারাও কিন্তু তাদের দেশের সংস্কৃতিকে তুলে ধরছে আমাদের দেশে, কিন্তু আমাদের দেশের যারা ওরা তো ভাষা বুঝছে না, তবুও কিন্তু তারা অনেক মজা পাচ্ছে। এই যে বাংলাদেশের কালচারকে আমরা বিভিন্ন দেশে ছড়িয়ে দিচ্ছি, এটা আমার কাছে মনে হয় খুব ভালো একটি উদ্যোগ। এবং আরও যদি এরকম অনুষ্ঠান আমাদের দেশে হয় তাহলে হয়তো আমাদের দেশের গানের প্রভাবটা পৃথিবীর অনেক দেশেই ছড়িয়ে যাবে। এবং আমি কৃতজ্ঞ আয়োজকদের কাছে যে আমাকে রাখার জন্য, আমি যে অন্তত আমার বাংলাদেশের এই লোকসঙ্গীতকে আমি বিশ্বের দরবারে তুলে ধরতে পেরেছি, সেটা একটা আমার কাছে বিশাল মনে হয়েছে, যেটা আমার কাছে খুব ভালো একটা বিষয় মনে হয়েছে। আমরা একটু সাম্প্রতিক সময়ে যে ফোক গান এবং লোকসঙ্গীতের যে পরিবর্তন এবং পরিবেশনার ঢং যে বদলাচ্ছে, এই প্রসঙ্গ নিয়ে কিছুক্ষণ পরে আবার আপনার কাছে ফিরবো। শাহনাজ বেলি আপা, আমরা একটু আসিফুর রহমান সাগরের কাছে যেতে চাই। আসিফুর রহমান সাগর, আপনি গত কয়েক বছর ধরে কিন্তু ঢাকাতে যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয়, যে ফেস্টিভ্যাল হয়, উৎসব হয়, সবগুলোই আপনি পেশাগত কারণে সেখানে উপস্থিত থাকেন, আপনি সেগুলো দেখেন, পর্যবেক্ষণ করেন, সেটুকু আমরা জানি। এবং আমরা দেখলাম যে গত সপ্তাহে শেষ হলো ফোক ফেস্ট, এবং আগামী মাসে বেঙ্গলের উচ্চাঙ্গ সঙ্গীত ফেস্টও হবার কথা রয়েছে, যেটুকু আমরা গণমাধ্যমে দেখছি। গত কয়েক বছর আপনি আসলে সেই ফোক ফেস্ট বা উচ্চাঙ্গ সঙ্গীতের যে ক্লাসিক্যাল ফেস্ট, সেগুলোতে আপনি গিয়েছেন। এই যে নাগরিক গান শোনার প্রবণতা বা অভ্যাস, অথবা যে আমরা আমাদের যে মাটির গান, আমাদের একেবারে শাস্ত্রীয় শুদ্ধ সঙ্গীতের যে শোনার যে একটি প্র্যাকটিস গত কয়েক বছর ধরে তৈরি হচ্ছে, সেটা বুঝুক আর না বুঝুক অনেক ধরনের মানুষ কিন্তু রাত জেগে যাচ্ছে সেই গানগুলো শুনতে। আপনি পুরো বিষয়টাকে আপনার পর্যবেক্ষণ থেকে, আপনার অভিজ্ঞতা শুনতে চাই, আপনার বিশ্লেষণ শুনতে চাই। আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো লক্ষণ। একজন মানুষ গান শুনতে যাচ্ছে, এর চেয়ে বড় ভালো কাজ আর কি হতে পারে। এটা নিয়ে অনেক বিশ্লেষণ হতে পারে, অনেক তর্ক হতে পারে, কিন্তু গান শুনতে যাচ্ছে একটা সংস্কৃতির একটা এত সুন্দর একটা পরিবেশ এবং আন্তর্জাতিক একটা অনুষ্ঠান হচ্ছে, সেইটা এর চেয়ে বড় আয়োজন বা এর চেয়ে বড় উপলক্ষ হতে পারে না আর কিছু। আমরা এবং বিনোদনের এত বড় ক্ষেত্র একটা আমরা পাচ্ছি এই বছরে দুটো অনুষ্ঠান, বিশেষ করে এই কদিন আগে হয়ে গেল ফোক ফেস্ট যেটা। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের যে লোকগান, এটা তো বাংলার প্রতিটি মানুষের মজ্জায় মিশে আছে, এবং লোকগান একদম আমাদের মাটি থেকে উঠে আসা গান। এটা ফিউশন করে হোক, যেভাবে হোক, এটা যে কোনো শ্রোতা এটাকে গ্রহণ করতে পারে। সেদিক থেকে যে আন্তর্জাতিক লোকগানের এত বড় একটা আসর হচ্ছে, সেখানে আমাদের বাংলাদেশে আমাদের লেজেন্ড বসে আছেন দুজন, আমাদের কিরণচন্দ্র রায় এবং শাহনাজ বেলি, এবং তারা পারফর্ম করছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন দেশ থেকে আসছেন। এই যে একটা মিলিত একটা মিলবার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে, এটা অনেক বড় একটা বিষয়। বিশেষ করে এখন আমরা বাণিজ্যের কথাও আসছিল, এবং বাণিজ্যের কথা যখন আসে তখন তো ইলেকট্রনিক মিডিয়াগুলোর একটা প্রভাব আসে সেখানে সাধারণ মানুষের কাছে। তো সেই ক্ষেত্রে আমাদের লোকগানের জন্য এত বড় স্টেজ, এত বড় মঞ্চ পাওয়া মুশকিল। এবং বাংলাদেশের দর্শকদের জন্য এখানে এই গ্র্যামি অ্যাওয়ার্ড পাওয়া তিনারিয়ান আসছে মালি থেকে, বা রাস্তাক আসছে ইরানের, বা নুরান সিস্টার্স আসছে, এদের গান আমরা ইচ্ছা করলে শুনতে পারবো না, এদের গান এরকম ওপেন মঞ্চে আমরা শুনতে পারবো না। সেই সুযোগও আমাদের দর্শকদের জন্য তৈরি বলে এই ধরনের উৎসব, এই ধরনের আয়োজন আরো বেশি বেশি হওয়া উচিত। আপনার কথা থেকে আসলে আমরা এটুকু বুঝলাম। আমরা আবার একটু কিরণচন্দ্র রায় আপনার কাছে যেতে চাই। দাদা, কিছুক্ষণ আগে আপনি আসলে বলছিলেন যে এক একজন আসলে এক একভাবে গানগুলো গাইছে, একই গানের আসলে নানা রকম ভার্সন তৈরি হচ্ছে, এবং কখনো কখনো আসলে যে গানগুলো যে প্রেক্ষাপটের যে পরিস্থিতিতে বা যে জনপদে যে সাংস্কৃতিক আবহাওয়া তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল, জন্ম হয়েছিল, যে গানগুলো আসলে মানুষের মুখে মুখে ফিরেছে, সেই গানগুলো আসলে একটু নাগরিক চেহারা দিতে গিয়ে গানের আবেদন হারিয়ে যাচ্ছে কিনা। আরেকটি বিষয় আপনি বলছিলেন, আসলে আরেকটি বিষয় আমরা দেখি যে বেশিরভাগ ফোক গানের ক্ষেত্রে আমরা দেখি যে কথা ও সুর সংগৃহীত, অর্থাৎ এই গানটি কার হাত দিয়ে জন্ম হলো,
কে এই গানটিকে লিখলেন এবং কার সুর করা, এই তথ্যগুলো আসলে কোনো আর্কাইভ কিন্তু আমরা সাম্প্রতিক সময় দেখিনি যে ওরকম বড় কোনো উদ্যোগ কোথাও ছিল বা কেউ উদ্যোগটা নিয়েছেন। তো ফলে এই গানের অবিকৃত সুর ধরে রাখা, এটা শুদ্ধতা ধরে রাখা, এই বিষয়ে আসলে কিন্তু সাম্প্রতিক সময় আমরা কোনো উদ্যোগ দেখি না, বরঞ্চ ফোক গানের আদলে যেগুলো রেকর্ড হয়ে যাচ্ছে হয়তো প্রামাণ্য হিসেবে সেগুলোই টিকে থাকবে দীর্ঘদিন। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আসলে লোকগানের চরিত্রটাই হচ্ছে মুখে মুখে ঘুরে বেড়ানো। তবে আজ পর্যন্ত এগুলো সংগ্রহ করে একটি আর্কাইভ করা বা গবেষণাগার তৈরি করা, বা সেখানে কিছু মানুষ যারা নিবেদিত তারা গ্রামে গঞ্জে ঘুরে এগুলো সংগ্রহ করবে, যিনি লিখেছেন কেউ না কেউ তো লিখেছেন। তো 100 বৎসর আগের হোক, 200 বৎসর আগের হোক, যেমন লালন, হাসন, রাধারমন, সম্প্রতিকালে অল্প কিছুদিন আগেই গত হলেন আব্দুল করিম, কবিয়াল বিজয় সরকার, এরকম মনমোহন দত্ত, এরকম অসংখ্য গীতিকবি বাংলার আনাচে কানাচে, জালাল খাঁ। তো এই গানগুলো অবশ্যই আমরা সংগ্রহ করে আমাদের প্রজন্মের কাছে দিতে পারি। আমাদেরও তো একটা দায়বদ্ধতার জায়গা থাকা উচিত, যেটা আমরা না করে শুধু মুখে মুখে ওদের দোষ দিয়ে যাব, এটা তো হওয়া কখনো উচিত না। আমরা তাদের কাছে কতটুকু দিতে পারছি, সেই জন্য দেশ বা রাষ্ট্র কতটুকু ভূমিকা পালন করছে। আমরা তো ব্যবহার হতে রাজি, কিন্তু আমাদেরকে কতটুকু ব্যবহার করা হচ্ছে সেটাও তো দেখতে হবে। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে একটি কথা আমি শুধু সাবধানতার জন্য বলতে চাই, যখনই একটা কিছু রূপান্তর ঘটানো হয় বা বিবর্তনে যাওয়া হয়, তার আগে চিন্তা করা উচিত যিনি স্রষ্টা তিনি হয়তো নেই, কিন্তু তার আত্মা কতটুকু শান্তি পাবে, কারণ সৃষ্টিটি তার। অতএব ওটাকে যতক্ষণ সম্ভব উচিত সঠিকভাবে ধরে রাখা, কারণ ওটা যদি গোড়ার থেকে ভালো না লাগতো তাহলে কিন্তু আমি ওই গানটি করতাম না, আমাকেও আকর্ষণ করতো না। নিশ্চয়ই ও নিজ গুণে গুণী, ও নিজ বলে বলিয়ান। অতএব ওর উপর ভর করাটাই বিধেয়। ওর উপর ভর করে আমি শিল্পী হয়েছি, আমার উপর ভর করে ওই গানটি ওঠেনি কখনো। দাদা একটা বিষয়, সেটা হলো যে রবীন্দ্রগীতি বা নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি বা আধুনিক গানের ক্ষেত্রে আমরা যেরকম দেখি সবকিছু একটা প্রামাণ্য রয়েছে, অর্থাৎ এটি একটি মান রেকর্ড রয়েছে, এটির লিরিকটা খুব ভালোভাবে সংরক্ষিত রয়েছে। তো লোকগানের ক্ষেত্রে আমরা যেটা দেখি, যেটা মুখে মুখে ফেরে, ফলে কোনো কোনো ক্ষেত্রে এটা কিন্তু আসলে গানের কথা বদলে যায়, সুর বদলে যায়, এবং শেষ মানে এই বিষয়টাকে আসলে কিভাবে মানে সেই শুদ্ধতার জায়গায় আসলে রাখা যায়? শুদ্ধতার জায়গায় রাখতে হলে 1 নম্বর হচ্ছে গবেষণাগার তৈরি করতে হবে, 2 নম্বর হচ্ছে সংগ্রহশালা, 3 নম্বর হচ্ছে এটা রক্ষণাবেক্ষণের জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে, 4 নম্বর হচ্ছে সংগ্রাহক হতে হবে অত্যন্ত শক্তিশালী, অর্থাৎ চিন্তা, চেতনা, শিক্ষা, দীক্ষা, সঙ্গীতের উপরে পারদর্শিতা, সব কিছু মিলিয়ে এরকম বেশ কিছু সংগ্রাহক তৈরি করতে হবে। তাহলেই এটা খুব যে খরচাবহুল তা না, একটা রাষ্ট্রের জন্য এটা মোটেই কোনো বিষয় হতে পারে না। তাহলেই এটা সম্ভব। এবং আমাদের যে এত বড় সংস্কৃতির ডালি, আমাদের যে এত ধনী সংস্কৃতি, এটা আমরা বিশ্বের কাছে বারবার তুলে দিতে পারি, বিনিময় করতে পারি। এই যে অর্থনৈতিকভাবে এটা আমরা ব্যবহার করতে পারি, যেটা পৃথিবীর অনেক দেশ করে। যেমন আমি আজকে ভারতের কথা যদি বলি, তারা শুধু সংস্কৃতি বিক্রি করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার বৈদেশিক মুদ্রা অর্জন করছে, অথচ আমার কাছে থাকতেও আমি কেন পারছি না? আমরা কিন্তু দাদা আরেকটা ব্যাপার দেখি যে পশ্চিমবঙ্গে যখন বাংলা ফোক গান, পল্লীগীতির যখন চর্চা হয়, সেখানে কিন্তু সেই গানগুলো উৎস কিন্তু আমাদের এই বাংলাদেশের লালন, আব্দুল করিমের গান কিন্তু আসলে তারা অনেক বেশি আমাদের চেয়ে বেশি চর্চা করে বলে মনে হয়, যেটা আসলে অনলাইনে দেখি। দাদা আমাদের একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে, তবে বিরতিতে যেতে চাই আসলে দাদা আপনার গান শুনতে শুনতে। আপনাকে সামনে পেয়েছি, 2 লাইন গান না শুনলে তো চলছে না। 2 লাইন শুনে আপনার গান শুনে আমরা বিরতিতে যেতে চাই। আর কি ফিরে পাবো রে যারে হারায়েছি, যারে হারায়েছি রে জীবনে।
অনেক ধন্যবাদ দাদা, আমরা আবারও শুনতে চাই আপনার গান, তবে তার আগে ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক সঙ্গে থাকবেন। আবারও ফিরলাম আলোচনায় নিউজ আওয়ার এক্সট্রা। আমরা আজকে কথা বলছি আমাদের ফোক, আমাদের লোকসঙ্গীতের নানা দিক নিয়ে কথা বলছি। তিনজন অতিথি আমাদের সঙ্গে আছেন, তাদের কাছে যাব। তবে কয়েকজন দর্শক, আজকে আমাদের অনেক ফোন আসছে, কয়েকজন দর্শক অপেক্ষা করছেন, আমরা তাদের কথা একটু শুনে নিতে চাই। দর্শক, আপনার নাম বলুন, আমরা আপনার কথা শুনছি। আমি ফারুক, ঢাকা থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে কিরণচন্দ্র রায়ের কাছে, দাদার কাছে। যে দাদা একটু আগে বললেন যে ফোক আমাদের নিজস্ব ভান্ডার, আমাদের নিজস্ব সম্পদ। আমাদের যে দেশীয় ইনস্ট্রুমেন্ট আছে এইটাও তো আমাদের নিজস্ব সম্পদ। এক বাঁশি আর মাঝে মাঝে দোতারা ছাড়া কোনো কিছুই দেখা যায় না। আমাদের আমাদের এখান থেকে সাংস্কৃতিক কর্মীরা যাচ্ছে বাইরে, বাইরে যায় তো ওই বিদেশি দিয়েই তারা করছে। তা আমাদের যে সম্পদ, এই সম্পদের তো ইউজ হচ্ছে না। অনেক ধন্যবাদ দর্শক। নিশ্চয়ই কিরণচন্দ্র রায় তিনি এই বিষয়ে কথা বলবেন। আরও একজন দর্শক অপেক্ষা করছেন, তার কথা আমরা শুনি। দর্শক বলুন, আপনি, আপনার কথা আমরা শুনছি। জি দর্শক, আপনার কথা শুনছি, বলুন। হ্যাঁ, আমি শুনতে। জি জি বলুন, আমরা শুনছি। শুনছেন আপনারা তো? জি জি জি, আপনার নাম বলে আপনি বলুন, আপনি কি বলতে চান? আমার নাম অন্তু খন্দকার। আমি জি। একটু কিরণদার সাথেও কথা বলতে চাই, আমার দাদা। জি জি। আর আজকের অনুষ্ঠানের আয়োজক যারা, সবার সবার খুব ভালো লাগছে। সুন্দর একটা আয়োজন। আমরা খুব অল্প সময় পাবো, একটু আমি সংক্ষেপে খুব বলবেন অল্প দয়া সময়ে করে। বলবো। যেমন ফোক নিয়ে দাদা কিছু কথা বললো না, যে ফোককে কিভাবে প্রেজেন্ট করা। আমাদের বাসায় যেমন আত্মীয় স্বজন আসলে আমরা ভালো কিছু প্রেজেন্ট করি। সবকিছুই তো আছে, আমাদের ফোকের অনেক কিছু আছে, তার মধ্যে ভালো কিছু প্রেজেন্ট করি। তো আমি চাইবো যে ফোক ফেস্টিভ্যালের মধ্যে যেগুলো হয়েছে, আমি 3 দিনই ছিলাম, এর আগেও 3 দিনে ছিলাম, কিন্তু কেন যেন মনে হয় সবচেয়ে ভালো কিছু প্রেজেন্ট করা হয় না। অনেক কিছুই তো আমাদের ভালো আছে ফোকের। অনেক ভালো ধন্যবাদ কিছু দর্শক, আপনার কথা আমরা বুঝেছি। এই বিষয়টি নিয়ে অবশ্যই কথা বলবো, আপনার এই প্রসঙ্গটি নিয়ে। আমরা একটু আমাদের অতিথিদের সঙ্গে আরও একবার একটু যেতে চাই। শাহনাজ বিলি আপা, আপনার কাছে আরও একবার ফিরছি। আমরা এরই মধ্যে কিন্তু একটা আলোচনা শুনলাম, যে সেটি হলো যে আমাদের পরিবেশনা, আমাদের এর মধ্যে কিন্তু আমাদের পরিবেশনার ঢঙে কিন্তু অনেক পরিবর্তন এসেছে। আমরা একসময় দেখতাম যে বাউলরা গান গাইতেন গেরুয়া পোশাক পরে, কিন্তু এখন কিন্তু আসলে আধুনিক যারা বাউল, আধুনিক যারা ফোক করেন, তারা কিন্তু অন্য ঢঙে, অন্য ফর্মে, অন্য চেহারায় তারা কিন্তু দর্শকদের সামনে আসেন, শ্রোতাদের কাছে আসেন। এই পরিবর্তন আসলে কতখানি শুদ্ধতা ধরে রাখতে পারছে? আমরা যে শুদ্ধতার একটা কথা বলছি একদম অনুষ্ঠানের শুরু থেকে, এই পরিবর্তনটাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করতে চান? আসলে আমাদের ফোক গানের, হ্যাঁ, আমরা ইদানিং কিছু পোশাকের পরিবর্তন হয়েছে, সেগুলি আমরা দেখি। তো সেটা কি হয়, যুগের কারণে হচ্ছে এটা। কারণ আমাদের দেশে যখন আমরা ফোক গান করি, আমরা আগে দেখেছি যে সাধারণ একটা শাড়ি পরে আমাদের বাউলরা গান করতেন, একটা মালা পরে, হাতে একটা একতারা, হাতে একটা বায়া, এই দুটো যন্ত্র নিয়ে গান করতো। কিন্তু এখন একজন দর্শক বলেছেন যে অনেক যন্ত্রপাতি আমাদের দেশে ব্যবহার হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা সেই যুগের থেকে যদি আমরা এই যুগে আসি, এখন আমরা একটা ক্যাসেটে যখন গান শুনি, তখন ক্যাসেটের গানগুলো কিন্তু অস্পষ্ট থাকে, যেগুলো অনেক সময় আমরা বুঝতে পারি না, বা যারা গান এখান থেকে তুলতেছে তারাও কিন্তু অনেক সময় বুঝতে পারে না। তেমন আস্তে আস্তে এটার মানে ভালো কিছু দেওয়ার প্রযুক্তি যেটা বলে, প্রযুক্তি থেকে আমরা সিডি পেলাম, সিডি থেকে ভিসিডি থেকে এখন আরও প্রযুক্তি, এখন ইউটিউবের মাধ্যমে সবাই গান সংগ্রহ করছে। আমরা যে বাউলের যে ড্রেস, আসলে অ্যাকচুয়ালি বাউলের ড্রেস, কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমি এমনিতেই যখন স্টেজে শো করি তখন কিন্তু আমি একটু অন্য টাইপের ড্রেস আপ করি। যখন আমি ফোক ফেস্টে গান করতে গিয়েছি তখন কিন্তু আমি বাউলের ওই ঢংটা রাখছি। আপনি হয়তো খেয়াল করবেন যে আমার ড্রেস আপের মধ্যে ওই জিনিসটা ছিল। আমি চাই বাংলাদেশের যারা বাউল গান বা এই ফোক গান করেন, অবশ্যই ড্রেস আপের দিকে একটু নজর দিতে হবে। কারণ বাউল গান হলো প্রাণের গান, বাউল গান আমার মনের গান, আমার দুঃখী মায়ের গান, বাউল গান আমার দুঃখী বধূর গান।
আমার বোনের গান, সমস্ত কিছু বাউল গানের লোকে লোকে। লিলিয়াপা, আরেকটা প্রসঙ্গ আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে আমরা কি আসলে ফোক বলি আর অন্য যে কোনো গানই বলি, সেটা কি আসলে শিল্পী নির্ভর হয়ে যাচ্ছে কিনা? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে একটু মনে করে দিতে চাই যে গত বছর ফোক ফেস্টে শিল্পী অর্ণব যখন ফোক ফেস্টে যখন গান গাইছিলেন, তিনি হঠাৎ করে কিছু রবীন্দ্রসঙ্গীত গেয়ে উঠলেন এবং পুরো স্টেডিয়াম ভর্তি দর্শক তারা রবীন্দ্রনাথের সেই গানগুলো অর্ণবের সঙ্গে পুরো মানে একদম পুরো গানই তারা মুখস্থ গাইলেন অর্ণবের সঙ্গে। অর্ণবকে আসলে গাইতেই হয়নি গানগুলো, দর্শকরাই সব গেয়েছেন। এবং পরে জানা গেল যে এই দর্শকদের বড় অংশ কিন্তু জানেনই না যে এটা আসলে রবীন্দ্রসঙ্গীত, তারা সবাই জানেন এটি অর্ণবের গান। অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতের গান এখন একজন আধুনিক কালের একজন শিল্পীর গান হিসেবে পরিচিত হচ্ছে। তো ফলে এতে কি আসলে গানের কোনো ক্ষতি হচ্ছে কিনা, আপনি আসলে পুরো বিষয়টা কিভাবে দেখেন? হয়তো ফোকের ক্ষেত্রেও এরকম ক্ষেত্রে অনেকে হচ্ছে, আমরা জানি না যে এটা আসলে আব্দুল করিমের গান, অথবা এটা লালনের গান, অথবা এটা হাসন রাজার গান, অথবা এটি রাধারমণের গান, আমরা তো অনেকে জানি না। আমরা তো আধুনিক গানের কোনো একজন শিল্পীকে দিয়ে হয়তো গানটাকে জানছি। এতে আসলে পুরো ব্যাপারটা কি ঘটছে, আপনার বিশ্লেষণ? না, যেহেতু এখানে আমরা ফোক গানই গাচ্ছি, সেখানে আমার মনে হয় রবীন্দ্রসঙ্গীত এখানে কেন গাইলো সেটা আমি বুঝতে পারছি না। বা আমাদের শ্রোতা যারা আছেন তারাও হয়তো আবেগের বশবর্তীতে এই গানগুলি তাদের সাথে গেয়েছেন, কিন্তু ফোক গান তো ফোক গানই। ফোক গানের মধ্যে আমার মনে হয় রবীন্দ্রসঙ্গীতের ধারা তো আলাদা, আর ফোক গান আলাদা। সবই ভালো। আমাদের দেশে নাই কি? আমাদের দেশে হাসন, আমাদের দেশে লালন, আমাদের দেশে রাধারমণ, কি নাই? আমরা চাই, হ্যাঁ, এটা কিন্তু বলতে পারেন যে আমাদের দেশের সংস্কৃতি আজকে পার্শ্ববর্তী দেশে যেভাবে গাচ্ছে, এটা কিন্তু আমাদের দেশের, তবে আমাদের দেশের সুর না, তাদের মতো করে তারা গাচ্ছে। তো এটাতেও আমরা খুশি, কারণ কি, যে আমাদের দেশের প্রচার হচ্ছে, যেটা বাংলাদেশের ফোক, এটাতে আমরা নাখোজ না। কারণ এই গানগুলি আমাদেরকে ছড়াইতে হলে এইভাবেই বিভিন্ন দেশে যেভাবে গাচ্ছে, কিন্তু তারা হয়তো আমাদের মতো করে ওইভাবে প্রাণের ছোঁয়া দিয়ে গাইতে পারছে না। সেটা তারপরেও ভালো যে তারা আমাদেরকে ফলো করছে। বা বিভিন্ন রিয়েলিটি শোতে দেখি আমরা যে টেলিভিশনে এই গানগুলি হচ্ছে, বিভিন্ন শিল্পীরা গাচ্ছে আমাদের গাওয়া গান। তো এটা কিন্তু একটা ভালো দিক। এবং আমি মনে করি যে ফোক গানের মধ্যে রবীন্দ্রসঙ্গীত গাওয়াটা আমার কাছে মনে হয় এটা কতটুকু ভালো হয়েছে সেটা আমাদের দর্শকরাই ভালো আসলে বলবেন। আপনার কাছে আমি যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে আমাদের দেশের এখনকার তরুণ শ্রোতা তারা তো আসলে রাধারমণকে চেনেন না, তারা শাহ আব্দুল করিমের জি, নাম জি, জি, শুনেছেন, জি, হয়তো অল্প জি। দেখেছেন, তারা হয়তো লালনের নাম জানেন, লালনের গান শুনতে ভালোবাসেন, কিন্তু কোনটা লালনের গান জি, জি, এটা হয়তো জানেন আমি না। এটা বলি। হয়তো এই গানগুলো হয়তো একজন আধুনিক গানের শিল্পী হয়তো জনপ্রিয় করছেন তাদের কাছে। এতে কি আসলে গানের কোনো ক্ষতি হচ্ছে কিনা, বা কি হচ্ছে বিবর্তনের এই পর্যায়ে গিয়ে, আপনার বিশ্লেষণটা আসলে জানতে চাচ্ছিলাম। আসলে আমাদের ব্যর্থতা কিনা জানি না যে আমরা লালন হাসন ওইভাবে হয়তো চিনাইতে পারি নাই। নাইলে কেন আর এক দেশের শিল্পী, একজন শিল্পী এসে সে কি গাচ্ছে সেটা আমাদের শ্রোতা বুঝছে না যে এটা লালন গীতি না রাধারমণ নাকি ফোক, বা কি কি গাচ্ছে। তারা ফোক মনে করেই কিন্তু তাদের সাথে মুখ মিলাচ্ছে। তো রবীন্দ্রসঙ্গীতের ধারা তো আলাদা। রবীন্দ্রসঙ্গীত যখন গায় তখন তো ফোকের মতো লাগবে না। নামাজ বেলিয়াপা, আমরা আপনার আরো অনেক কথা শুনবো, তবে আমার মনে হয় যে আপনার কাছে একেবারে আমাদের ডিউ হয়ে গেছে, আমরা একটু 4 লাইন গান শুনতে চাই। আচ্ছা আচ্ছা, আমি একটা বিচ্ছেদ টাইপের গান গাচ্ছি। নিশ্চয়ই। কলঙ্কিনী রাধার নামটি ধরে বাঁশি যেন আর বাজায় না, ও তুই প্রাণ গো বৃন্দের করে আয় মানা, ও বৃন্দে সখিল, ও তুই প্রাণ গো বৃন্দের করে আয় মানা, শুকনা খড়ি উনানে দিয়ে, হায়রে শুকনা খড়ি উনানে দিয়ে, আপন ইচ্ছায় যায়নি ভিয়ে পড়ে, চোখের জল খানালো বৃন্দে, চোখের জল খানা, সারাদিন যাই লবণ দিয়ে, সারাদিন যাই লবণ দিয়ে, একই হল
সখী লয় তুই প্রাণ গো বৃন্দের করে আয় মানা। অপূর্ব অপূর্ব অপূর্ব, আমরা তন্ময় হয়ে শুনছিলাম আসলে আপনার গান। আমরা আবারও গান শুনবো আপনার, আমরা খুব অল্প সময় আছে আমাদের, কিন্তু আবারও এর ফাঁকে আমরা গান শুনবার চেষ্টা করব, আবারও ফিরবো আপনার কাছে। আমরা একটু আসিফুর রহমান সাগর আপনার কাছে ফিরতে চাই। একটু সংক্ষেপে আপনার কাছে যে জবাবটি চাইবো, যে আমরা আসলে দেখছি যে গত কয়েক বছরে কিন্তু ঢাকায়, বিশেষ করে ঢাকায় এবং ঢাকার বাইরে হয়তো অল্প অল্প কিছু কিছু হচ্ছে, যে নানা রকম ফেস্ট হচ্ছে, নানা রকম উৎসব হচ্ছে, গানের উৎসব, এবং মানুষ আসলে গান শুনতে যাচ্ছেন, সেটি ক্লাসিক্যাল গান হোক, কি ফোক হোক, কি আধুনিক গান হোক, বা বিদেশি কোনো শিল্পী আসুক, কি দেশের কোনো শিল্পী কনসার্ট করুক, গান শুনতে কিন্তু মানুষ আসলে যাচ্ছে। আমরা একটু ব্যবস্থাপনাগত জায়গায় একটু আপনার পর্যবেক্ষণটা শুনতে চাই। আমরা দেখছি যে বিপুল সংখ্যক মানুষের একটা চাপ তৈরি হচ্ছে, আর বিশেষ করে ক্লাসিক্যাল বা ফোক ফেস্টের ক্ষেত্রে এখানে আসলে কোনো টিকিটের মূল্য নেই, রেজিস্ট্রেশনটাই মুখ্য। তো ফলে সব ধরনের মানুষ সেখানে যাবার জন্য একটা এক ধরনের হয়তো তাগিদ অনুভব করছেন এবং যাচ্ছেন, এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু এক ধরনের চাপ তৈরি হচ্ছে। আমরা দেখছি যে হুড়োহুড়ি হচ্ছে, বা যেখানে যেখানে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে হয়তো যান চলাচল সীমিত হয়ে যাচ্ছে, এরকম নানা রকম ব্যাপার স্যাপার হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখেন? কারণ সামনের দিনগুলোতে হয়তো আমাদের এরকম আরও অনেক উৎসব দেখতে হবে, বা উৎসবের সংখ্যা আরও বাড়বে। কি করা উচিত আসলে পুরো ব্যবস্থাপনাকে আর একটু ভালো করার জন্য? মানুষের চাপ হবে, এটা তো কিছু করবার নেই, কিন্তু ব্যবস্থাপনা আমি বলবো খুবই ভালো। আমাদের এখন পর্যন্ত কোনো রকম দুর্ঘটনা ঘটেনি, এবং আমাদের শুধু ব্যবস্থাপকরাই না, আয়োজকদের ব্যবস্থাপনাই না, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও এটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন এই গত কয়েকটা বছর ধরে। আমরা জানি যে গত বছর আমাদের হোলি আর্টিজানের ঘটনা পরে এই উৎসব হয়েছে, এবং কোনো রকম মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছে। এবং এবছর আমরা জানি যে আমেরিকা এবং লন্ডন, ইংল্যান্ডে দুটো কনসার্টে ঘটনা আমরা জানি। তারপরেও বাংলাদেশে এই এত বড় একটা ফেস্টিভ্যাল হয়েছে, এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এটাকে খুব সুন্দরভাবে এই পুরো ব্যবস্থাপনাটাকে, বাইরের ব্যবস্থাপনা মানে স্টেডিয়ামের বাইরে যে ব্যবস্থাপনাগুলো করেছে সেটা, এবং সারা দেশে এরকম উৎসব হচ্ছে, সবখানেই মানুষের স্বতঃস্ফূর্ত আনাগোনা আছে। তবে নরোজ, আমি একটা বিষয় একটু বলতে চাই। আমি আলোচনা শুনছিলাম শাহনাজ বেলি আপা এবং কিরণচন্দ্র রায়ের এই অর্ণবের গানের উদাহরণ দেওয়া হচ্ছিল। আমার কাছে যেটা মনে হয়েছে যে মানুষ গান শুনছে, গানটা আগে তারা যে এই গানটা জানে না সেটা ঠিক আছে, কিন্তু এই গানটাকে তারা ভালোবাসছে, তারা এরপরে হয়তো এই লেখককে এটা জানবে, কিন্তু গান শুনছে। কিন্তু অর্ণবের সেই গানটা অসম্ভব জনপ্রিয়, এটা ফোক ফেস্টের গান না, এটা ফোক গান না, কিন্তু তারপরেও মানুষ যে গান শুনছে, এই ব্যাপারটাকে আপনাকে গ্রহণ করতে হবে। এবং আমাদের তরুণরা যে গান শুনছে, তারা সারা বিশ্বের গান শুনছে, সেই ব্যাপারটাকেও গ্রহণ করতে হবে। মানুষ ধীরে ধীরে শেখে, প্রথমে মানুষ সব একবারে শিখে যায় না, একবারে বিশারদ হয়ে যায় না। ফলে আমার কাছে মনে হয় যে এই বিষয়টাকে, তরুণদের এই বিষয়টাকে বাহবা দেওয়া উচিত, বা তাদের বাহবা দেওয়ার মতো। আপনি একদম ঠিক বলেছেন। আসলে ব্যাপারটা হলো যে গানটার আবেদন এখনো, সেই 100 বছর আগের গান এখনো আসলে সেই সমান আবেদনই হয়তো আছে, এই কারণে হয়তো তরুণরা নিচ্ছে। আসিফুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আরও সময় পেলে হয়তো আপনার আরও কিছু বক্তব্য শুনতে পেতাম। আমরা একটু দাদার কাছে যেতে চাই, কিরণচন্দ্র রায় আপনার কাছে। দুজন দর্শক কিন্তু আপনার কাছে সরাসরি প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের জবাব নিশ্চয়ই আপনি দেবেন। পাশাপাশি একটু আপনার কাছে আমরা যে বিষয়টি আসলে যোগ করতে চাই দর্শকদের সেই প্রশ্নের সঙ্গে, একটা হলো চর্চার জায়গাতে এবং বাদ্যযন্ত্রের বিষয়ে তো বলছিলেন, পাশাপাশি আমরা দেখছি যে গান চর্চা, গান শিক্ষা, এই ক্ষেত্রগুলো কিন্তু আসলে খুব বেশি যে আমাদের সামনে যে অনেক সহজলভ্য তা নয়। বিশেষ করে ফোক গান চর্চা এবং শিক্ষার ক্ষেত্রে আমাদের বোধহয় এখনও অনেক সীমাবদ্ধতা রয়েছে। এর আগে আপনি আসলে ফোক গানের শুদ্ধতা বা ফোক গানের আর্কাইভে করার ক্ষেত্রে আপনি সরকারের এক ধরনের বড় ধরনের দায়িত্ব রয়েছে বলে আপনি উল্লেখ করেছিলেন, কিন্তু চর্চা এবং প্রসারের ক্ষেত্রে আসলে এটি কি শুধুই সরকারের ক্ষেত্রে সরকারের দায়িত্ব, নাকি আমাদের যারা গান করেন তাদেরও কি আসলে কোনো রকম দায়িত্ব রয়েছে কিনা? বিশেষ করে আপনারা যারা অনেক কি বলবো যে বর্ষিয়ান এবং সিনিয়র এবং কিংবদন্তি পর্যায়ে চলে গেছেন, তাদেরও কি আসলে দায়িত্ব রয়েছে কিনা, দায় রয়েছে কিনা? আমি সাগর ভাইয়ের কথার সাথে একটু যোগ করে কথা বলি। সাগর ভাই যথার্থ বলেছেন যে গান শোনানোর ক্ষেত্রে বা শ্রোতা তৈরি করার ক্ষেত্রে যে অবদান রাখছে, এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। এটা সাগর ভাই যথাযথ বলেছেন। পাশাপাশি আমার আরেকটি কথা প্রশ্ন থাকবে, সেটা হলো শিল্পী তৈরি করার জন্য তার জন্য কতটুকু দায়বদ্ধতা হচ্ছেন। কারণ একটি কথা, আবারও সেই লোককথা, বন্যেরা বনে সুন্দর, শিশু মাতৃক রোড়ে, এই কথাটি শাশ্বত মনে রাখা উচিত। আর আমার লোকজ ধারার সঙ্গীত, লোকজ ধারা বলে কোনো কথা নেই, সঙ্গীত লোকজ ধারা পড়ে
কে লোকগান করবে, কে রবীন্দ্রনাথ, কে নজরুল, কে ডিএল রায়, ওটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু আগে তো শিল্পী তৈরি করতে হবে, সেটা হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের সঠিক প্রশিক্ষণ। তা না হলে কোনো ক্রমেই একজন শিল্পী দীর্ঘায়ু পেতে পারে না শিল্পের ক্ষেত্রে। দুই হচ্ছে, একজন দর্শক শ্রোতা আমাদেরকে টেলিফোন করেছেন, আমি ওনাদের উত্তরটা না দিলে ওনারা মনে কষ্ট পাবেন। প্রথমত হচ্ছে, পরিবেশনের ক্ষেত্রে কিছু সৌন্দর্য থাকবে। লালনের যে গান আজকে ফরিদা পারভিন বাংলার আনাচে কানাচে ভীষণভাবে জনপ্রিয় করে তুলেছেন, এটা কিন্তু ফরিদা পারভিনেরই একমাত্র কৃতিত্ব আমি দেবই। কারণ ফরিদা পারভিন এটাকে পলিশড ওয়েতে, কোনো কিছু করার আগে একটু পলিশ করে নিলে, সেটা পরিবেশন যোগ্য করে নিলে, তাহলেই সেটা পরিবেশন করা সম্ভব। সব কিছু আমি মাছটাই নেই যদি অতিথির থালায় দিয়ে দিই, অতিথি খেতে পারবে না। সেটাকে পরিবেশনের উপযোগী করে দিলে পরে অতিথি সেটা গ্রহণ করবে, খাবে, সেটা থাকবে। কিন্তু তা বলে আমি মাছটা পরিবর্তন করে ফেলতে পারবো না। আমি যদি ওটা না করে, আজকাল প্লাস্টিকের মাছ বেরিয়েছে, সেটা যদি দিই, সেটা নিশ্চয়ই অতিথি গ্রহণ করবে না। অন্তত এই দেশের সংস্কৃতিবান কোনো মানুষ সেটা করে না। দুই হচ্ছে, আমাদের যন্ত্র অনুষঙ্গ, দোতরা, বাঁশি, বাংলা ঢোল, একতারা, মন্দিরা, এগুলো কালে কালে হারিয়ে যাচ্ছে। কেন? এই যে বললাম, অবহেলায়, অযত্নে, তাদের পৃষ্ঠপোষকতার অভাবে। একজন শিল্পীর দায়বদ্ধতা অবশ্যই আছে। আমরা আমাদের দায়বদ্ধতার থেকে আমরা যত দূর পর্যন্ত পারছি এগুচ্ছি, কিন্তু আমরা যে বারবার ঠেকে যাচ্ছি। যে পৃষ্ঠপোষকতাটা দরকার, সেটুক দিয়ে যদি আমাদেরকে আরেকটু পথ চলতে সহযোগিতা করা হয়, যেমন একটি বৃদ্ধের হাতে যদি লাঠি ধরিয়ে দেয়া যায়, বৃদ্ধ আরেকটু হাঁটতে পারে। ঠিক আমাদের অবস্থাটা সেখানে এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে না। সব শ্রোতারা গান শুনতে যাচ্ছে, কিন্তু শিল্পী তৈরির ক্ষেত্রে গানটা শুনবেন, আগামী দিনে শুনবেন কোথায়? আজকে শিল্পী আসছে প্রতিশ্রুতিশীল, দারুণ দারুণ সুন্দর কণ্ঠ, দারুণ ছেলে মেয়ে, আমার ছোট ভাই বোন, ওরা আসছে, ওদের কোনো স্খলন নেই, কিন্তু তাদেরকে মিসইউজ করা হচ্ছে, যথাযথ ব্যবহার করা হচ্ছে না, তাদের প্রশিক্ষণের দিক নেওয়া হচ্ছে না, তাদেরকে সেইভাবে উৎসাহিত করা হচ্ছে না। আমরা রেডিওর যুগের মানুষ, আমরা ধাপে 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 পরীক্ষা দিতে হতো, আবার উন্নতি, ধাপে ধাপে পরীক্ষা দিতে হতো, আবার উন্নয়ন, বড় বড় গুণী মানুষের সামনে বসে সেই পরীক্ষায় অবতীর্ণ হতে হতো। তার জন্য আমাদেরকে প্রচুর অনুশীলন করতে হতো, শিখতে হতো, জানতে হতো, সেটা অর্জন করতে হতো। কিন্তু সেই জায়গাটি খুইয়ে যাচ্ছে। তাহলে আগামী ভবিষ্যতে আমার সংস্কৃতির অবস্থাটা কি দাঁড়াবে? আমার সংস্কৃতি কি আমার থাকবে, নাকি সব কিছু মিলে দুদিন পর আমাদেরকে ভাবতে হবে সংস্কৃতিটি কার? এটা কি আমার মতো মনে হয়, কিন্তু বুঝতে পারছি না ব্যাপারটা কি এরকম প্রশ্নের দাঁড়াবে। সেক্ষেত্রে আসলে দায় কার, কাকে এগিয়ে আসতে হবে? সরকারের একটা বড় দায় অবশ্যই রয়েছে, আপনি বলছিলেন। না, শুধু সরকারের নয়, কিন্তু আমাদের আর কার কার আসলে এক্ষেত্রে এগিয়ে আসার দরকার? এই ক্ষেত্রে কে উদ্যোগ নেবে, কে নেতৃত্ব দেবে? এই ক্ষেত্রে প্রথম দায় হচ্ছে সরকারের, তো আমি দেবই। দ্বিতীয় দায় হচ্ছে আজকের যে ইলেকট্রনিক মিডিয়া, যারা সম্প্রচারের জায়গাতে দায়বদ্ধ, তাদেরকে এই ব্যাপারে অনেক বেশি শক্তিশালী এবং সক্রিয় হওয়া উচিত নিরঙ্কুশের দিক থেকে। আর পাশাপাশি যারা পৃষ্ঠপোষক, অর্থাৎ সমাজের বিত্তবান, আগে যেমন জমিদার একজন শিল্পীর পৃষ্ঠপোষকতা দিত, আগে যেমন সম্রাট, রাজা, এরা রাজদরবারে সেই তানসেনের মতো শিল্পীদের পৃষ্ঠপোষকতা দিত, আজকে কেন আমাদের বিত্তবানরা এতটুকু করতে পারবে না? এইটুকু কি আমাদের চাওয়াটা কি খুবই বেশি অন্যায়, খুবই বেশি বড়, খুবই বেশি অযোগ্য? সেটাই কি আসলে বাণিজ্যিকীকরণের মোড়কে এরকম যে কনসার্ট হচ্ছে, ফেস্ট হচ্ছে, এটা কি আসলে একালের সেই রূপ কিনা? সেটা হয়তো দীর্ঘ আলোচনা দাদা, আমরা হয়তো অনেক বড় আলোচনা, সে অনেক বড় আলোচনা, আমাদের সময় একদম শেষ। আমরা আর একটু সময় পেলে নিশ্চয়ই আরো খুঁটিনাটি বিশ্লেষণে যেতে পারতাম। আমাদের এর পরে দর্শক আয়োজন রয়েছে, আমাদের পরবর্তী আয়োজন, যেখানে পাওয়ার পয়েন্ট, আমাদের সহকর্মী মুন্নিশা, তিনি পাওয়ার টক, মুন্নিশা আমাদের সহকর্মী, তিনি অপেক্ষা করছেন দুজন অতিথি নিয়ে। আমরা সেখানে যাব, তবে তার আগে আমাদের নিউজ আওয়ার এক্সট্রায় তিনজন অতিথি রয়েছেন, তিনজনকে ধন্যবাদ জানাই। এবং কিরণ চন্দ্র রায়, আপনার প্রতি একটা অনুরোধ জানাতে চাই যে আপনার গান শুনতে শুনতে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করতে চাই। দাদা, আমি এতক্ষণ ধরে যে কথা বলেছি সেই কথার ধরেই
আরে ও পড়শি কইও খবর গিয়া আমার গায়, এই গরিবের কপাল ফিরছে দিন দিছে আল্লাহ। আরে ও পড়শি কইও খবর গিয়া আমার গায়, এতদিন তো ছিলাম মাল্লা দাঁড় টাইনা দিতাম পাল্লা, মনে ছিল দারুণ জ্বালা মাঝি হওয়ার আশায়, এখন আমি হাইলের মাঝি নগর বন্দর বেড়াই ভাসি, মুখে বলি বদর গাজী বসি হাল মাচায়। হারে ও পড়শি কইও খবর গিয়া আমার গায়।